লুইসের লাশের কফিন নিয়ে লুইসের ছোট বাড়িটার আঙ্গিনায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে ইয়ং আর সারফরাজ। লুইসের বৃদ্ধ মাকে এখনো জানানো হয়নি লুইস যে আর বেঁচে নেই। লুইসের অবর্তমানে এরিকা এসে লুইসের মায়ের আর ভাইয়ের যত্ন নেয়। সারফরাজকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে লুইসের ভাই অবাক হয়ে হাত পা নেড়ে উত্তেজনা প্রকাশ করল। মুখে কিছু বলতে চাইল কিন্তু পারল না। ছেলের এমন অদ্ভুত আচরণ দেখে লুইসের মা লুনা উকি দিয়ে বাইরে তাকালেন। সারফরাজকে কালো পোশাকে দেখে বৃদ্ধা কিছুটা ভড়কালেন। এরপর দৌড়ে বাইরে বেরিয়ে এলেন। বাড়ির আঙ্গিনায় কাঠের চারকোনা বাক্স থেকে লুনা অবাক ভার্ত গলায় শুধালো, হোয়াট হ্যাপেন্ড? হোয়ার ইজ মাই সান? লুইসের ভাই ও এলোমেলো পায়ে এসে ঘটনা বোঝার জন্য কাঠের বাক্সের পানে তাকিয়ে রইল। এরিকা হাতের কাজ শেষ করে বাইরে এসে বাক্সার নিশ্চুপ ইয়ংকে দেখে ব্যস্ত গলায় শুধালো, ইয়ং, হ্যাজ লুস নট কাম? এরিকার প্রশ্নের জবাবে ইয়ং কি উত্তর দেবে ভেবে পেল না। তার ভেতরে ঠেলে কান্না পাচ্ছে। আবার এরিকা সারফরাজের ফ্যাকাশে মুখের পানে তাকালো। এরপর কম্পিত গলায় ডাকলো। মিস্টার। এরিকার ডাকে সারফরাজ হকচকিয়ে উঠল। এরিকার বাদামি চোখে নিজের নীল দৃষ্টি মেলালো সারফরাজ। মেয়েটি কেমন সন্দিহান প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে সারফরাজের পানে। সারফরাজ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে কফিনে তাকালো। এরিকা বোধহয় বুঝল কিছু। সে নিঃশব্দে চোখের জল ছেড়ে ইয়ংয়ের সামনে দাঁড়িয়ে ভেজা গলায় শুধালো। ইটস ইট ট্রুথ? ইয়ং আর চোখের জল লুকোতে পারল না, জোরে চিৎকার করে উঠল। ইয়ংয়ের চিৎকারে সবকিছু স্পষ্ট হয়ে গেল। এরিকা কফিনের সামনে গিয়ে দাঁড়িয়ে শুধু ঈষৎ বিড়বিড় করল। লুইস? এরপর শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। এরিকার জ্ঞান হারানো দেখে লুনা ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল। লুইসের অবুঝ বুদ্ধিহীন ভাই এক হাতে কফিন ধরে ঝাঁকাতে লাগলো, অন্যদিকে এরিকার মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। লুনা হতভম্ব হয়ে দেখতে লাগলো এই দৃশ্য। এই মুহূর্তে তার কি করা উচিত তার জানা নেই। সে দুর্বল শরীরে সারফরাজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। ইজ মাই সান নো লঙ্গার অ্যালাইভ? সারফরাজ চোখের জল ছেড়ে দিয়ে লুনার হাত চেপে ধরে বলে উঠল, Please, forgive me. I could not save him. লুনা স্তব্ধ হয়ে সারফরাজের থেকে দৃষ্টি সরিয়ে কফিনের কাছে গিয়ে বসল। এরপর গগন কাঁপিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠল, সান, হ্যাভ ইউ রিটার্ন টু মাদার আফটার ডাইং? লুইসের ভাই মায়ের কান্নায় আরো জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো। ইয়ং দৌড়ে গিয়ে এরিকাকে কোলে তুলে ঘরে ইয়ং দৌড়ে গিয়ে এরিকাকে কোলে তুলে ঘরে বিছানায় নিয়ে শুয়ে দিল। এরপর চোখে মুখে পানি ছিটা দিল। তবুও চোখ খুলল না এরিকা। সারফরাজ কল করে চার্চের ফাদার ডাকলো। সঙ্গে এলো ড্যাভিন আর ব্রাউনি। ড্যাভিনের কোলে অ্যাঞ্জেলো। সারফরাজকে দেখে অ্যাঞ্জেলো আজ ঘেউ ঘেউ করল না। হয়তো বুঝলো মনিবের মন কষ্টে জর্জরিত। সারফরাজ লুইসের 16 বছরের ছোট ভাইটাকে বুকে আগলে নিল। ব্রাউনি লুনাকে টেনে বুকে নিয়ে নানান সান্ত্বনার বাণী শোনালো। কিন্তু মাতৃ হৃদয় কি এসবে ঠান্ডা হয়? যে সন্তানের উষ্ণ দেহ বুকে জড়িয়ে চোখ বুঝে স্বস্তির শ্বাস টানা যেত, সেই সন্তান আজ নিথর বরফখণ্ড। তাকে ছুঁয়ে আদর করা যাচ্ছে না, বুকে জড়ানো যাচ্ছে না। লুনা মাটিতে লুটিয়ে কাঁদলেন। এই ছেলেকে নিয়েই এতদিন বেঁচেছিলেন তিনি। বিধাতা তাকে যে আরেক সন্তান দিয়েছেন তাকে নিয়ে নেই কোনো আশা ভরসা। লুইসহীন জীবন কি করে চলবে? আর এরিকা, তার কি হবে? তার এত বছরের অপেক্ষা। সারফরাজ চারপাশের পরিস্থিতি দেখে ইয়ংয়ের হাত জড়িয়ে শব্দ করে কেঁদে উঠল। এরপর হাতের উল্টো পিঠে চোখের জল মুছে অনুরোধের স্বরে বলে উঠল, ইয়ং, শেষবারের মতো তোমায় আমি অর্ডার দিচ্ছি। তুমি এরিকাকে বিয়ে করবে। লুইসের পরিবারকে নিজের পরিবারের মতো ট্রিট করবে। প্লিজ, আমাকে ফিরিও না। অনাথ ইয়ং একটা পরিবারের জন্য অনেক কেঁদেছে। একাকিত্ব দুর্বিষহ জীবন টানতে না পেরে বেশ কয়েকবার সুসাইড অ্যাটেম্পট নিয়েছে। এরপর হঠাৎ একদিন সারফরাজের সাথে তার দেখা। নিজের জীবন বাজি রেখে এই মানুষটাকে বাঁচিয়েছিল সে, কারণ তার জীবন ছিল অর্থহীন। সেদিনই ইয়ংকে নিজের বিশ্বস্ত দেহরক্ষী হিসেবে গ্রহণ করে সারফরাজ। তার এই অনিশ্চিত জীবনে কোনো ভালোবাসার মানুষও আসেনি। এইসবের অবশ্য এখন পরোয়া করে না ইয়ং। সারফরাজের জন্য প্রাণ উৎসর্গ করেই পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই সে।
সারফরাজের অনুরোধে কি উত্তর দেবে ভেবে পেল না ইয়ং। সারফরাজ আজ চিৎকার করল না, দ্বিতীয়বারের মতো আবার লুইসের কাঁধ চেপে অনুনয় করল। প্লিজ ইয়ং, আমাকে ফিরিয়ে দিও না। লুইসের পরিবারের এই ভগ্ন দশা সহ্য করতে পারছি না আমি। এসবের জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। ইয়ং তপ্ত শ্বাস ফেলে মাথা ঝাঁকালো। এরপর লোনার কাছে গিয়ে লোনাকে আর লুইসের ভাইকে বুকে জড়িয়ে বলে উঠল, From today, I am your Louis. বেশি সময় লুইসের দেহ এভাবে রাখা হলো না। শেষবারের মতো লুইসের পরিবারকে লুইসের মুখটা দেখিয়ে আয়োজন করা হলো ফিউনারেলের। কালো পোশাকে নিজেদের আবৃত করলো প্রত্যেকে। এরপর হাতে তুলে নিল সাদা গোলাপ। লুইসের কফিনে কালো পোশাকে সুন্দর করে সাজানো হলো লুইসকে। বুকের উপর দেয়া হলো একটা লম্বা ডাটি সহ সাদা গোলাপ। এরপর কফিনের ঢাকনা বন্ধ করে চলতে লাগলো সমাধি স্থলে। মুহূর্তেই ক্যালিফোর্নিয়ার আকাশ ভারী হয়ে বৃষ্টি ঝরতে লাগলো। বৃষ্টির পানে তাকিয়ে ফাদার জ্যাস তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, My God, have mercy on the soul of the departed. সারফরাজের সমস্ত শুভাকাঙ্ক্ষী, বন্ধু, বিজনেস পার্টনার সকলেই এলো লুইসের শেষ যাত্রায়। কালো ছাতায় ঢেকে গেল পথ। যারা লুইসের সান্নিধ্যে ছিল তারা শোকে পাথরের ন্যায় রইল। বৃষ্টি যেন আজ পবিত্র এই আত্মার মুক্তিতে ব্যথিত হলো। সে ধুয়ে নিয়ে গেল সকল অপবিত্রতা। এরিকার হাহাকার, লোনার চিৎকার আর লুইসের ভাইয়ের করুণ আহাজারিতে সমাধিস্থ হলো লুইসের কফিন। ইয়ংয়ের কাছে লুইসের পরিবারের দায়িত্ব সমর্পণ করলো সারফরাজ। অসহায় লোনা যেন অথৈ সমুদ্রে নাগাল খুঁজে পেলেন। প্রাণপ্রিয় পুত্রকে হারিয়ে ইয়ংকে বুকে টেনে নিলেন। কষ্টে পাথর হয়ে রইল শুধু এরিকা। সারফরাজ এরিকার মাথায় হাত বুলিয়ে তাকে স্বাভাবিক হতে অনুরোধ জানালো। এরিকার কানে বাজতে লাগলো লুইসের দেওয়া শেষ প্রতিশ্রুতি। এবার এসেই তোমায় ঘরে তুলব, একবার নিজের করে নেব, আর কোনো দূরত্ব রবে না আমাদের। কিন্তু আফসোস, তাদের মধ্যে আজ থেকে যোজন যোজনে দূরত্ব। নিজের অফিসে এসে আরাম করে বসলো সারফরাজ। দেহরক্ষীর কাছ থেকে ইয়ংকে মুক্ত করে দিয়েছে সে। ইয়ং সারফরাজের ডায়মন্ড কোম্পানিতে ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছে। স্যালারিও বেশ ভালো। রুদ্র, রাজ, হেন সারফরাজকে ক্ষতি করার আর কেউ নেই। সারফরাজকে ছাড়াই ড্যাভিন আর ব্রাউনি মিলে কোম্পানি দেখভাল করেছে। এক কানা করিয়েও এদিক সেদিক হয়নি। ডেভিন আর ব্রাউনিকে নিজের কেবিনে ডাকলো সারফরাজ। এরপর কোম্পানির দায়িত্ব আরও কিছুদিনের জন্য তাদের হাতে তুলে দিয়ে অনুরোধ করলো, আর মাত্র কয়েকটা দিন, তোমাদের ম্যাডামকে ঘরে তুলেই ফিরে আসবো। অভিরূপের অবস্থা খুব খারাপ, নয়তো ওকেই দিতাম সমস্ত ভার। ব্রাউনি আর ডেভিন মাথা দুলিয়ে রাজি হলো। সারফরাজ তাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে নিজের ফরেস্ট হাউসে ফিরে এলো। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দরকারি সমস্ত জিনিস লাগেজে গুছালো। দুদিন পরেই তাকে ফিরতে হবে দেশে। রূপকথা 10-12 দিন ধরে কোনো প্রকার যোগাযোগ করছে না। বাবা মেয়েকে শায়েস্তা করার জন্য সারফরাজও কোনো প্রকার যোগাযোগ করেনি। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা ঘেটে গেছে। রূপকথার চালচলন সুবিধার মনে হচ্ছে না। নিশ্চিত সারফরাজের নাকে দড়ি দিয়ে ঘোরানোর কোনো ফোন দিয়ে এঁটেছে এই মেয়ে। তবে এখন উপায় কি? রূপকথা যদি বেঁকে বসে? জি, যদি সারফরাজকে ফেলে অন্য কাউকে বিয়েতে মত দেয়? না না, এই যে হতে পারে না। এমন হলে রূপকথার গলা কেটে নেবে সারফরাজ। যেই ঠোঁটে সারফরাজ চুমো এঁকেছে সেই ঠোঁটে নজর বুলানোর ধৃষ্টটা কারোর হয়নি এখনো। নানাবিধ ভাবনা থেকে রূপকথাকে কল করলো সারফরাজ। বাংলাদেশে এখন গভীর রাত। সারফরাজের মনে হলো রূপকথা হয়তো গভীর ঘুমে তলিয়েছে। কিন্তু সারফরাজের সমস্ত হুঁশ উড়ে গেল এত রাতে রূপকথার ফোন এঙ্গেজ দেখে। বার কয়েক রূপকথার নম্বর ডায়াল করলো সারফরাজ। ফোন ব্যস্ত। সারফরাজের মাথায় যেন আগুন ধরে গেল। মাথা কাজ করা বন্ধ হলো। দিশা না পেয়ে সুফিয়ান চৌধুরীর নম্বরে কল করলেন। রিং কেটে যাবে যাবে মুহূর্তে ফোন তুললেন সুফিয়ান। এরপর ঘুম ঘুম গলায় বললেন, কিরে হতচ্ছাড়া, তোর যন্ত্রণায় কি কোনো দিনও রাতে ঘুমাতে পারবো না? সারফরাজ ভীত গলায় উত্তেজিত ভঙ্গিতে বলল, আপনার মেয়ে এত রাতে ব্যস্ত কার সাথে? সে জেনে তোর কি কাজ? আমার মেয়ের সাথে তোর কিসের লেনদেনা? এই মাসের বিয়ে করবি বলে আমার মেয়েটাকে না সেদিন তাড়িয়ে দিলি? সারফরাজের এবার কেঁদে দেবার জোগাড় হলো। সে কম্পিত গলায় বলল, শ্বশুরাব্বা, আমি মজা করছি না আপনার সাথে। আমার প্রেশার ফল করছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তাতে আমার কি? তুই মরে যা।
আপনাকে আর আপনার মেয়েকে খুন করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো আমি। দে। সারফরাজ এবার তেতে উঠল। সে গর্জে শুধালো। এত রাতে কার সাথে কথা বলছে রূপকথা? সুফিয়ান চৌধুরী স্বাভাবিক গলায় বললেন। আমার বন্ধুর ছেলে, বুঝলি? ছেলে বিশাল বড় ডক্টর। ওরা দুজন দুজনকে পছন্দ করেছে। তুই আগেই কেটে পড়েছিস, খুশি হয়েছি। এবার ফোন কেটে আমাকে ঘুমোতে দে, নয়তো তোর পাছা লাল করে ফেলবো। বলেই ফোন কেটে বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমুলেন সুফিয়ান চৌধুরী। এদিকে সারফরাজের কাছে সবকিছু শুলের মতো বিততে লাগলো। তার ইচ্ছে হলো চিৎকার করে কাঁদতে। সারফরাজের মনে হলো এখানে এসে সে ফেঁসে গিয়েছে। কিছুতেই তার শান্তি লাগছে না। বিছানা থেকে উঠে পুরো ঘরে পায়চারি করতে আরম্ভ করলো সারফরাজ। এরপর গর্জে গর্জে ডাকলো। রূপকথা প্রাণে মেরে ফেলবো বলে দিলাম। সকালে ঘুম ভেঙে উঠে নিজের ফোন বন্ধ পেয়ে অবাক হলো রূপকথা। রাতেই ফুল চার্জ করে ঘুমিয়েছিল, এখন অফ হলো কি করে? রূপকথার পাশে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে নেলি। রূপকথা নেলিকে পা দিয়ে লাথি দিল। নড়ে চড়ে উঠল নেলি, কিন্তু চোখ খুলল না। রূপকথা আবার কনুই দিয়ে গুঁতো দিল। নেলি এবার বিরক্তি নিয়ে চোখ খুলল। রূপকথা কপাল কুঁচকে জিজ্ঞেস করল। আমার ফোন নিয়েছিলি? নেলি চোখ বুঝে উত্তর করল। গতরাতে আমার ফোন বন্ধ হয়ে গেছিল, পরে তোর ফোনে কল করেছিল অভিরূপ। সারা রাত কথা বলে তোরটাও বন্ধ হয়ে গেছে। চার্জ দিতে মনে ছিল না, সরি। বলেই ফসফস করে শ্বাস নিল নেলি। এরপর আবার বলে উঠল। ভাইয়া সারা রাতে 256টা কল করেছে, আমি টের পাইনি। সারফরাজ এতগুলো কল করেছে শুনে ভয়ে তন্দ্রা ছুটল রূপকথার। পরক্ষণেই চোখে মুখে অদ্ভুত এক শয়তানি ফুটে উঠল। সে ফোন চার্জ দিল না, ওভাবেই বন্ধ করে রাখলো। এরপর মনে মনে বলে উঠল। আমাকে অপমান করে বের করে দেয়া না, দেখাচ্ছি মজা। 4 দিন পর পরিমরি করে ঢাকা ফিরল সারফরাজ। ফিরেই গাড়ি নিয়ে ছুটল সুফিয়ান চৌধুরীর বাসায়। সকালে ঘুম থেকে উঠে কেবলই এক পাশের গোফে কালি লাগিয়েছিলেন সুফিয়ান চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আজ জরুরি বৈঠক আছে তার। কোমরে পেঁচানো সাদা তোয়ালে। রেখা এখনো ওঠেনি। এত সকালে ওঠার অভ্যাস নেই ভদ্র মহিলার। রূপকথা বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছে সিলেট। বাড়িতে সেরকম কোনো ঝামেলা নেই, তাই গুনগুন করে গান গাইছেন আর কলপ লাগাচ্ছেন। এমন সময় ধড়াস করে খুলে গেল দরজা। দরজার শব্দে চমকে উঠলেন সুফিয়ান চৌধুরী। কলপ ফেলে ধমকে উঠলেন। কে রে ওখানে? সারফরাজ তেড়ে এসে সুফিয়ান চৌধুরীর কপালে পিস্তল ঠেকিয়ে বলে উঠল। আপনার মেয়ে কোথায়? সুফিয়ান কিছুই হয়নি এমন ভঙ্গিতে কলপ লাগাতে লাগাতে উত্তর করলেন। বন্দুক তোর পেছনে গুজে দেবো, হতচ্ছাড়া। সারফরাজ আবার বলল। আপনার মেয়েকে ডাকুন। সুফিয়ান গানের ভলিউম বাড়ালেন। যদি থাকতে না চাস, কি লাভ হইব শিকড় বেড়ে দিয়া পাখির পায়? সুফিয়ান চৌধুরীর গানে সারফরাজের অন্তরাত্মা কেঁপে উঠল। সে হনহন করে রূপকথার কক্ষে গেল। কক্ষে রূপকথা নেই। বাথরুমের দরজাও খোলা। সারফরাজ দৌড়ে এসে শুধালো। রূপকথা বাসায় নেই? না, নেই। রূপকথা হানিমুনে গেছে শৈশবের সাথে, দেখছিস না? কোয়ালিটি টাইম স্পেন্ড এর জন্য ফোন বন্ধ রেখেছে। এবার তুই আরামসে বিয়ে কর, নিকাহ কর, সাঙ্গা কর, যা খুশি তাই কর। আমাদের কোনো আপত্তি নেই বাপু। সারফরাজ ধরে আসা গলায় বলল। আপনি মজা করছেন তাই না? প্রমাণ দেখান দেখি, নইলে বিশ্বাস করব না। কলপের বাটি বেসিনের উপর রেখে সুফিয়ান চৌধুরী ফোন করল রূপকথার ক্লোজ ফ্রেন্ড নিকিতার কাছে। সুফিয়ান চৌধুরী জানেন এখানে ফোন করলে রূপকথাই ধরবে, তাই ফোন কানে তুললেন। হলো তাই। ঘুমো ঘুমো গলায় ফোন ধরল রূপকথা। পাহাড়ে পাহাড়ে ঘুরে তার শরীর বেশ ক্লান্ত হয়ে রয়েছে। হ্যাঁ বাবা বলো, এত সকালে কেন ঘুম ভাঙালে ফোন দিয়ে? সুফিয়ান দুষ্টু হাসলেন সারফরাজের পানে তাকিয়ে। এরপর নাটকীয় ধীর ভঙ্গিমায় হাসি হাসি মুখে বলে উঠলেন। তুই আর শৈশব যে হানিমুনে গেছিস এটা সারফরাজ বিশ্বাস করতে পারছে না। প্রমাণ চাই। তাদের একটা ছবি দে তো। শৈশব সুফিয়ান চৌধুরীর বন্ধুর ছেলে। তাদের কটেজেই গিয়ে উঠেছে রূপকথা। ছেলেটা রূপকথার চাইতে 12 বছরের বড়। রূপকথাকে সে আপন ছোট বোনের নজরে দেখে। শৈশবী রূপকথাকে আর তার বন্ধুদের ঘুরিয়ে ঘুরিয়ে সিলেট দেখাচ্ছে। সুফিয়ান চৌধুরীর বন্ধু চেয়েছিল রূপকথা তাদের বাড়িতেই থাকুক, কিন্তু রূপকথা রাজি হয়নি। কারণ হোটেলের মতো কমফোর্টেবল পরিবেশ মানুষের বাড়িতে পাওয়া যায় না।
তাছাড়া শৈশবের বউ বাচ্চাও রয়েছে। রূপকথা ঠোঁট ভাকিয়ে হেসে শৈশবের সাথে ক্লোজ তোলা কিছু ছবি সুফিয়ান চৌধুরীর নম্বরে পাঠালো। এতেও ক্ষান্ত হলো না। নিকিতাকে কম্বলের ভেতর জড়িয়ে কাপল স্টাইলে ছবি তুলে পাঠিয়ে দিল। কাপল ছবি দেখে সুফিয়ান চৌধুরীরও হার্ট অ্যাটাক হবার অবস্থা হলো, কিন্তু সারফরাজের সামনে কুল রইলেন। এরপর মোবাইল খানা সারফরাজের হাতে দিয়ে বলে উঠল, নিজ চোখে মন ভরে দেখ। সারফরাজ অবিশ্বাস্য চোখে ছবিগুলো দেখে সুফিয়ান চৌধুরীকে ধমকি দিল, আপনার মেয়ে আজই বিধবা হবে। স্বামীর লাশ কবরে ঢোকানোর আগেই আবার লাল শাড়িতে সাজবে। গেলাম আমি সিলেট। হাজারো গাড়ির বহর আর বাতাসের গতি ছাপিয়ে ধেয়ে চলেছে সারফরাজের কালো ব্র্যান্ড নিয়েও গাড়িখানা। গাড়ির স্পিড সর্বোচ্চ, চোখের সামনে সবকিছু ঝাপসা। একটু এদিক সেদিক হলেই সাঙ্গ হবে জীবনের লীলা খেলা। সারফরাজের গাড়ির গতি দেখে রাস্তায় চলা বাকি গাড়ি প্রাণপণে সাইড দিয়ে কেটে পড়ছে, আর সারফরাজকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ চড়ছে। কিন্তু এইসবে কোনো ভ্রুক্ষেপ নেই সারফরাজের। তার শেষ কথা, যে কোনো মূল্যে তার সিলেট যাওয়া চাই। ঢাকা থেকে সিলেটের দূরত্ব মাত্র 280 কিলোমিটার, কিন্তু সারফরাজের কাছে মনে হচ্ছে 1000 কোটি কিলোমিটারের পথ এখনো বাকি পড়ে আছে। রূপকথা একটা ছেলের সাথে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছে। এটা ভাবতেই সারফরাজের মুখ জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আকাশ সম হিংসা এসে ঘিরে ধরেছে তাকে। মন বলছে শৈশব নামক ছেলেটার গায়ের চামড়া তুলে একটা কাঠির ভেতর গেঁথে আগুন ঝলসাতে। সারফরাজের খুব ইচ্ছে হলো দেখা হওয়া মাত্র রূপকথার গালে ঠাটিয়ে কয়েকটা মারতে, কিন্তু এই স্বপ্ন কখনোই সত্যি হবে না তার। রূপকথার চোখের পানে তাকিয়ে সারফরাজের সমস্ত হাওয়া ফুস হয়ে যায়। মনে জাগ্রত বাঘ সহসাই কেমন ভেজা বিড়ালে রূপ নেয়। সারফরাজ ঢাকার পথ পাড়ি দিয়ে সিলেটের হাইওয়ে ধরল। মনে উত্তেজনার লাফালাফি। রূপকথা ওখানে কি করছে কে জানে। যদি সত্যিই তারা বাপ মেয়ে মিলে এমন এমন লোমহর্ষক ঘটনা ঘটিয়ে থাকে, তবে তাদের দুজনকেই জমের দুয়ার থেকে পিকনিক করিয়ে আনবে সারফরাজ। আর যদি পুরো ঘটনা সাজানো হয়, তবে রূপকথা প্রাণে বেঁচে যাবে। এই আর কি। রূপকথা আর তার ফ্রেন্ড নিকিতা কটেজের ব্যালকনিতে বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে আর সারফরাজকে নিয়ে আলোচনা করছে। আমার মনে হচ্ছে তুই আজ প্রেমিকের হাতে পেদানি খাবি। আমি কিন্তু ওসবের নাই, বুঝলি। ভাইয়া এলে আমি তোদের স্পেস ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবো। নিকিতার স্বার্থপরী কথা শুনে রূপকথার শরীর জ্বলে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, ঘোড়ার ফোন দিয়ে কে করেছে এই সময়? এখন যে সটকে পড়ছিস? ঘোড়ার প্ল্যান আমিই করেছি, কিন্তু তোরা বাপ মেয়ে মিলে যে এমন ফেস লাগিয়েছিস তাকে আমি জানতাম। তোর সাথে সাথে তোর বাপও এমন মৃত্যু কি করে হলো? মিথ্যা বলার ভ্যাকসিন নিয়েছিস নাকি তোরা বাপ মেয়ে মিলে? রূপকথা পাহাড়ের ঢালের কচি চা পাতা দেখতে দেখতে আনমনে ভেবে চলেছে নানান কথা। সারফরাজকে একদম বিশ্বাস নেই। যদি আচমকা এসে শৈশবকে মেরে বসে তখন কি হবে? তাছাড়া শৈশবকেই বা এসব ঘটনা কি করে খুলে বলবে সে? বেচারা তো কোনো কিছু না জেনেই বলির পাঠাই পরিণত হয়েছে। সারফরাজের ভয়ে নিকিতা রূপকথার কারোর খাওয়া হলো না সকালে। রূপকথা বিছানায় ধপ করে শুয়ে সুফিয়ান চৌধুরীকে কল হতো। রিং হতেই ফোন তুললেন সুফিয়ান চৌধুরী। সুফিয়ান চৌধুরীর গলা পেয়ে রূপকথা মেকি রাগ দেখিয়ে বলে উঠল, তুমি আবার বেশি বেশি বলে ওকে খ্যাপাতে গেলে কেন? এখন যদি ভাইয়াকে এসে মেরে দেয়, সারফরাজকে তুমি চেনো না? জানো না ওর মাথা থেকে সবসময় 200 ডিগ্রি গরম থাকে ওর মাথা? সুফিয়ান চোখ বুঝে মেয়ের কথাগুলো শুনলেন, এরপর বললেন, শৈশবের কি হবে তা জানি না, কিন্তু তুই আজ মার খাবি আমি নিশ্চিত। আমি মার খেলে তোমার নামও বলে দেবো, আমি দেখে নিও। তুমি যে ওকে শায়েস্তা করার জন্য আমার কানে বিষ ঢেলেছো, সব সারফরাজকে বলে দেবো আমি। বাবা, তখন আমি মার খাবো নাকি তুমিই খাবে? সময়ই বলে দেবে। সুফিয়ান টের পেলেন মেয়ে তার ঘরের শত্রু বিভীষণ। সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ কাচুমাচু করে বলে উঠলেন, ঠিক আছে, থানার সামনের রাস্তায় থানা ফকিরটাকে 50 টাকা দেবো যাতে পেটায়। বলেই জিভ কাটলেন। রূপকথা চিৎকার করে বলে উঠল, কি? এই সেরেছে না, মানে 100 টাকা দেবো যাতে তোকে একটা ধমক পর্যন্ত না দেয়। রূপকথার চূড়ান্ত জেদ উঠল সুফিয়ান চৌধুরীর উপর। সে ফোন কেটে ছুঁড়ে মারল বিছানায়। খুশি মনে মাইন্ড রিফ্রেশিং এর জন্য কলেজ ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে এসেছিল সে। ন্যালিরও আসার কথা ছিল,
কিন্তু অভিরূপকে এমন অবস্থায় ফেলে ফুর্তি করতে পারবে না বলে আসেনি। নালিটা এখানে থাকলে তার থেকে কিছু উল্টাপাল্টা টিপস নেওয়া যেত। গাধি নিকিতা তো আগেই কেটে পড়তে চাইছে, এবার কি হবে? রূপকথার ভাবনার মাঝেই দরজায় নক করলো কেউ। রূপকথার আত্মারাম লাফিয়ে উঠল সেই নকে। শীতল পাহাড়ি আবহাওয়ায় তার শরীর কুলকুল করে ঘামতে লাগলো। বিছানা ছেড়ে নামতে অক্ষম হলো রূপকথা। যদি সারফারাজ হয় তখন? রূপকথার ভাবনার মাঝে পুনরায় নক হলো। নিকিতা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দরজায় ইশারা করে বলল, দরজার ওপারে তোর জম দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলে চলে যাচ্ছি। যাবার আগে আমি যে তোর ফেক স্বামী এটাও বলে যাব। আসছি। বলেই খট করে দরজা খুলে ফেলল নিকিতা। দরজা খোলার শব্দে চমকে চোখ মুখ কুঁচকে কাঁথার নিচে ঢুকে গেল রূপকথা। রূপকথার এহেন অদ্ভুত অবস্থা দেখে দরজার ওপাশ থেকে শৈশব ডেকে উঠল। কিরে, শরীর খারাপ? ঘুরতে যাবি না? আজ না ঝর্ণা দেখতে যাবার কথা? আজকের ওয়েদারটা বেশ সুন্দর, ঝটপট তৈরি হয়ে নে, আমি নিচেই আছি। বলেই পা বাড়ালো শৈশব। তাৎক্ষণিক কাঁথার নিচ থেকে মাথা বের করে শৈশবের যাবার পানে তাকিয়ে রূপকথা বলে উঠল, ভাইয়া আমি আজ কোথাও ঘুরতে যাব না। আজ তুমি ভাবি আর বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করো, যাও। আজ আমার শরীরটা ভালো নেই। রূপকথার শরীর ভালো নেই শুনে শৈশবের চিন্তা হলো। ভাবলো পাহাড় বেয়ে হয়তো জ্বর টর এসেছে। তাই রূপকথার বিছানার পাশে এসে দাঁড়ালো, এরপর বলল, দেখি জ্বরের মাত্রা কেমন। রূপকথা নিজেকে ঠেলে দেয়ালের সাথে চিপকে রইল। এরপর হাত নাড়িয়ে বলে উঠল, বাঁচতে চাইলে বাড়ি ফিরে যাও ভাইয়া, আমাকে ছুঁয়ো না প্লিজ। রূপকথার অদ্ভুত কথায় শৈশব কপাল কুঁচকে শুধালো। সোয়াসে মরণ ব্যাধি হয়েছে তোর? তোকে ঝুলে আমি মরবো। এবার নিকিতা মুখ খুলল। সে বলল, ওর মাফিয়া দেওয়ানা প্রেমিক আছে একটা, তাকে সায়স্তা করতে বাপ মেয়ে মিলে বহুত গ্যাঞ্জাম পাকিয়েছে। আপনাকে নিজের হাজবেন্ড হিসাবে উপস্থাপন করেছে তাকে জেলাস ফিল করাতে। এখন জেলাসের আগুনে টিকতে পারছে না বাপ মেয়ে, আত্মা কেঁপে জ্বর উঠেছে তাদের। রূপকথার চুন্নি টাইপ চেহারার পানে তাকিয়ে শৈশব শুধালো, তোর বয়স কত? 18+। তোর বাপের কত? 50। তোরা এখনো সুজি খাস? না, কেন? আমার মনে হয় তোদের বাপ মেয়ের আয়োডিনের ঘাটতি রয়েছে, এই জন্যই তোদের বোধবুদ্ধি তেমন পোক্ত হয়নি। তোকে মেডিকেল কলেজে চান্স দিয়েছে কোন বুদ্ধ? তাকে দেখার প্রচণ্ড খায়েশ আমার। বলেই তপ্ত শ্বাস ফেলল শৈশব। এরপর বলল, কারোর অনুভূতি নিয়ে মজা করা ঠিক না। প্রথমত তুই ভুল করেছিস, দ্বিতীয়ত তোর বাপ তোকে সাথ দিয়ে বড় ভুল করেছে, এখন এর মাঝেও আমাকে টেনেছিস। যাই হোক, তাকে বলিস আমার হাতে দুটো যেন না ভাঙে। ওকে জড়িয়ে ধরতে খুব কষ্ট হবে তাহলে। বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল শৈশব। যাবার আগে শুধালো, দেখতে কেমন? যাদের সামনে আক্রমণ করতে এলেই চিনতে পারি। আগেই যদি মাপমুপকে চাইবার সুযোগ হয় তাহলে তো বেঁচে গেলাম, এই আর কি। রূপকথা নিজের ফোনের ওয়াল পেপারে মেলে ধরল শৈশবের সামনে। শৈশব ঠোঁট উল্টে বলল, হট, নাইস, ওয়াও। শৈশব চলে গেল। শৈশব যেতে নিকিতা একটা বুদ্ধি জাহির করলো। তুই ঘুরতেই চল, ওখানে অনেক মানুষ থাকবে। ভাইয়া তোকে মারতেও পারবে না, ধমকও দিতে পারবে না। ওখানে ওনাকে কনভিন্স করতে পারবি তুই খুবই ইজিলি। নিকিতার বুদ্ধিটা বেশ লাগলো রূপকথার। সে বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। এরপর একটা জাম্প স্যুট গায়ে জড়িয়ে পনিটেল স্টাইলে চুল বাঁধলো। মুখে হালকা প্রসাধনী মেখে চোখে গাঢ় কাজল টানলো। কাজল কালো চোখ সারফরাজের বেশ পছন্দ। এই চোখ জোড়াই তাকে ঘায়েল করার বিশেষ অস্ত্র। আয়নায় নিজেকে একবার পরখ করে বাঁকা হেসে পায়ে স্নিকার্স তুলে বেরিয়ে এলো রূপকথা। শৈশব রূপকথা আর নিকিতাকে নিয়ে জাফলং ঝর্ণায় গেল। মনের মধ্যে ভয় আর দুশ্চিন্তা নিয়ে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারল না সে। এরপর একটা চা বাগানে গেল। চা বাগানের সৌন্দর্য বরাবরের ন্যায় মুগ্ধ করল রূপকথাকে। ক্ষণিকের জন্য সে ভুলে গেল সারফরাজের সাথে কি ক্যাচাল ঘটিয়েছে সে। আঁকা বাঁকা ঢালু উঁচু পাহাড়ি চা বাগানে এলোমেলো উদ্দেশ্যহীন পায়ে এদিক সেদিক ঘুরতে লাগলো রূপকথা। এরপর কয়েক গাছে কচি পাতা তুলে হাতে নিয়ে ঘ্রাণ নিল। মুহূর্তেই প্রকৃতির মাঝে বিলীন হলো সে। এরপর ধীরে ধীরে চা বাগান মারিয়ে একদম পাহাড়ের ঢালে এসে দাঁড়ালো। বিস্তৃত প্রকৃতির স্বাদ আস্বাদনে
দু হাত মেলে চোখ বুজে লম্বা শ্বাস টানল রূপকথা। বাতাসের সঙ্গে মিশ্রণে পরিচিত পুরুষশালী সুঘ্রাণ নাসরন্ধ্রে ভক ভক করে ঢুকলো। গন্ধটি কার টের পেতে ন্যানো সেকেন্ডও লাগলো না রূপকথার। মনে অধিক ভয় নিয়ে পিটপিট করে এক চোখ খুলল রূপকথা, কিন্তু সামনে কেউ নেই। মনের ভ্রম ভেবে পুনরায় চোখ বুঝল রূপকথা। ধুর বেটা, একদম মনে জেকে বসেছে। বাঘ ভালুক নাকি সে? ও আমায় গিলে খেতে পারবে? সেও দোষ করেছে, আমায় বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে। আমাকে দেখেই বরং সে ভয় পাবে। মনে নানাবিধ ভাবতে ভাবতে নিজেকে কিঞ্চিত রিল্যাক্স করার চেষ্টা করল রূপকথা। এমন সময় ভারী শীতল গলার গম্ভীর স্বর ভেসে উঠল। তোমার জামাইয়ের ইনারের সাইজ বুঝি 34? আকস্মিক এমন উদ্ভট প্রশ্নে থতমত খেয়ে তড়িৎ চোখ খুলল রূপকথা। বুকে দুই হাত আড়াআড়ি ভাঁজ করে ক্ষুব্ধ চোখে দাঁড়িয়ে আছে সারফরাজ। মাথায় এলোমেলো চুল, নির্ঘুম চোখ, খোঁচা খোঁচা গাল ভর্তি দাড়ি, শুষ্ক ঠোঁট আর এলোমেলো পোশাক। প্যান্টের ইন থেকে শার্টের কোণ বেরিয়ে ঝুলে আছে, ব্লেজার ভর্তি ধুলো। সারফরাজকে এহেন নির্জন জায়গায় এমন জীর্ণ শীর্ণ রূপে দেখেই রূপকথার প্রাণ পাখি উড়ে গেল। সে ফাঁকা ঢোক গিলল, এরপর একটু পিছিয়ে বলে উঠল, এখানে এসেছো কেন? তোমার বর কেমন আদর সোহাগ করছে তোমায় তা দেখতে এলাম। দেখে মনে হচ্ছে সে দুর্বল। রূপকথা ভীত চোখে আশেপাশে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, ছি, এসব কি কথা ছিরি? হ্যাঁ ঠিকই তো, আমি হলে 3 দিন অজ্ঞান করে ফেলে রাখতাম। এভাবে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানোর এনার্জি পেতে বাপের কথা মতো চলে কি পেলে? শক্তিহীন পুরুষ। সে যাই হোক, আমি তো আমার বউকে স্বর্গে ভাসাবো। এনজয় করো, গেলাম। রূপকথা চোখ গরম করে সারফরাজের পানে তাকিয়ে বলে উঠল। সারফরাজ এগিয়ে এসে একদম রূপকথার সামনে দাঁড়িয়ে বলে উঠল। দেখাও দেখি। আকস্মিক টাল সামলাতে না পেরে পেছনে পড়ে যেতে নিল রূপকথা। সারফরাজ হাত ভারিয়ে খপ করে টেনে নিজের একদম কাছে নিয়ে এলো রূপকথাকে। এরপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠল, নেক্সট টাইম থেকে ছবি তোলার আগে চারপাশ দেখে তারপর ক্যাপচার করবে। অন্য মেয়ের শেপ জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। রূপকথা মাথা নিচু করে বিড়বিড় করে বলে উঠল, তুমি আমায় অপমান করে বের করে দিয়েছো তোমার বাড়ি থেকে। কেন দিয়েছি সেটা বুঝলে বাপের কুবুদ্ধিতে এভাবে আমাকে পোড়াতে না, সমস্যা সমাধানের চেষ্টা করতে। তুমি আমার ভাইয়ের মতো সারফরাজ। জানি কথা হয়েছে হোটেলের লবিতে। অপমানের প্রতিশোধ নিতে তোমায় জেলাস ফিল করানোর জন্য এমন করেছি। বলেই অপরাধ বোধ থেকে মাথা নিচু করে ফেলল রূপকথা। সারফরাজ রূপকথাকে টেনে নিজের বুকে এনে চোখ বুঝে দীর্ঘশ্বাস টানল। এবার পোড়া হৃদয়ের জ্বলুনি একটু কমল বোধ করি। রূপকথাকে শক্ত করে বাহুডোরে আবদ্ধ করতেই নিঃশব্দে সারফরাজের চোখ গড়িয়ে মুক্ত দানার ন্যায় জল ছড়ল। সিক্ত কাতর গলায় সারফরাজ রূপকথার মাথায় থুতনি ঠেকিয়ে বলে উঠল, তোমাকে বলেছিলাম না, তুমি আমাকে আর ভালো না বাসলে চূড়ান্ত মরণ হবে আমার। একবার আমায় ভালোবাসলে আর কোথাও যেতে পারবে না আমাকে ছেড়ে। তোমাকে ছাড়া আমার তো আর আঁকড়ে ধরার কেউ নেই রূপকথা। তোমাকে ভালোবেসে আমি একটু একটু করে বাঁচতে শুরু করেছি। আমাকে কেন এভাবে পোড়ালে 7টা রাত দিন বলো তো? আর একটু হলেই তো আমার আত্মাটা মরে যেতে নিচ্ছিল। আমি মরে গেলে তুমি অনেক খুশি হবে জ্বালাতুন্নেসা। রূপকথা নিশ্চুপ রইল। চোখের জল মুছে সারফরাজ রূপকথার ছোট্ট মুখখানা হাতের আজলায় নিয়ে বলে উঠল, তুমি আমার কাছে কিছু চেয়েছ আর আমি দেইনি, এমন কখনো হয়েছে? রূপকথা মাথা দুলিয়ে না জানালো। সারফরাজ রূপকথার কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল, আমি তোমাকে বলেছিলাম না আজীবন তোমার জন্য অপেক্ষা করব আমি। এবারও মাথা উপর নিচ তোলালো রূপকথা। রূপকথা সারফরাজের হাত চেপে ধরে সারফরাজের বরফ নীল ঝাপসা দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলে উঠল, আমার সময় চাই না সারফরাজ। তোমার জন্য আমি ডক্টর হবার স্বপ্নও ছেড়ে দিতে রাজি। তোমার বাবা ভিলেন হয়ে দাঁড়াতে চাচ্ছে? তা নয়, উনি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তিত। তোমাকে ডাক্তারি পড়ানোর সামর্থ্য নেই আমার। আছে। তবে তুমি আন্টিকে দিয়ে প্রস্তাব পাঠাও বাড়িতে, আমি বাবাকে বোঝাবো। সারফরাজ রূপকথার চোখের পাতায় চুমু খেয়ে বলে উঠল, তোমার উপর আমি কখনো কোনো জবরদস্তি চালাবো না। তুমি না চাইলে আমি ছুঁয়েও দেখবো না তোমায়। তুমি শুধু আমার একান্ত হও রূপকথা। আমি তোমাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমোতে চাই। ঘুম থেকে উঠেই তোমার পবিত্র মুখখানা দেখতে চাই। এই অপার্থিব সৌন্দর্য দর্শন করিয়ে নিজের পাপ অল্প অল্প ক্ষয় করাতে চাই। ব্যাস এইটুকুই। আমার সংসার, ঘর, আমি, আমার মা, আমার বাচ্চা কিচ্ছুটি সামলাতে হবে না তোমায়।
আমি অনেক ক্লান্ত রূপকথা। হাজার রাত ধরে এরকম তোমার বুকে মাথা রেখে আমি একটু ঘুমোতে চাই, নিশ্চিন্তে ঘুমোতে চাই। আসবে আমার ছোট একাকী ফাঁকা ঘরটায়। সারফরাজের গালে, চোখের পাতায়, নাকে, অতঃপর ঠোঁটে আঙ্গুল বুলালো রূপকথা। এরপর ফিসফিস করে বলে উঠল,